বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো শিখি কার্যক্রমের নিয়মিত ক্লাস প্যাটার্ন 12 কোর্সে আমরা আজকে আবারও হাজির হয়েছি কেমিস্ট্রি ক্লাস নিয়ে। যারা এসএসসি পরীক্ষার্থীরা ক্লাস দেখছো, এ মুহূর্তে আমাদের সাথে লাইভে আছো, সবাই সবকিছু জানো। নিয়মগুলো জানার পর গতানুগতিক ক্লাস আমাদের চলছে। তো সবাইকে আবারও আগের মতো করে সব অ্যানাউন্সমেন্টগুলো আবারও বলে দিচ্ছি, যোগ করে দিই, কারণ তোমরা জানো যে গত ক্লাসে আমরা একটা অধ্যায়ের সিকিউ এমসিকিউ সবকিছু এসএসসি পরীক্ষার জন্য যা দরকার কমপ্লিট করাই দিচ্ছি। ঠিক আছে, যারা 9-এর বন্ধুরা আছো বা পরবর্তীতে পরীক্ষার্থীরা ক্লাস দেখছো, তাদেরও উপকার হবে ইনশাল্লাহ। কারণ একটা অধ্যায়ের মধ্যে কি কি পড়তে হবে, কি কি জানতে হবে বা কি কি লাগবে বোর্ড পরীক্ষার জন্য, সেগুলো নিয়েই তোমাদের শাহিন ভাই কথা বলছে। ঠিক আছে, সো ভিউয়ার্স যারা ক্লাসটা দেখছো এই মুহূর্তে পড়িয়ে দাও, কারণ যত বেশি উপস্থিত থাকবে তত বেশি দেখার একটা সুযোগ আছে। ঠিক আছে, আর জানো যে গত দিনে একটা অধ্যায় এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, এসএসসি তোমাদের জন্য উপকার হয়েছে ইনশাল্লাহ। অনেকে বিষয়টা ইনফর্ম করছো, আজকেও ক্লাসটাও ইনফর্ম করো, উপকার হবে। কারণ আজকে আমরা মূলত পরীক্ষার্থীদের জন্য আলোচনা করলেও এটা পরবর্তী যারা জুনিয়র আছো তাদের জন্য হেল্পফুল হবে। কারণ একটা অধ্যায়ের কয় প্যাটার্ন এমসিকিউ দেখবো, কয় প্যাটার্ন সিকিউ দেখবো, সেগুলো নিয়ে কথা বলছি। ঠিক করবা, যত এসএসসি পরীক্ষার্থী যারা আছো, যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যারা জুনিয়র আছো তাদের আসলে টোটাল অধ্যায়টার বেসিক ক্লিয়ার করার পর সৃজনশীল এমসিকিউ গুলা আসলে দেখা দরকার। তবে যে অধ্যায়টা আজকে আমি তোমাদের মাধ্যমে আলোচনা করব সেটা জুনিয়র বলো, পরীক্ষার্থী বলো, সবার খুব ভালোভাবে বেসিকটা ক্লিয়ার আছে। কারণ পরমাণুর গঠন সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব। এখান থেকে গত লেকচারে দেখছিলাম যে ক্লাসের লাস্ট মুহূর্তে সিকিউ নিয়ে আলোচনা করতে গিয়ে সময়টা কম পাইছিলাম, আর আজকে তাহলে সিকিউটা নিয়ে আমি প্রথমে আলোচনা করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা এই অধ্যায়টাকে যদি প্যাটার্ন করে ভাগ করে নিই, তাহলে 3 টাইপের সৃজনশীল পড়লেই তুমি কমন পাবা ইনশাল্লাহ। কপাল সাথে থাকলে 3 টাইপের সৃজনশীল পড়লে তুমি কমন পাবা এবং পাবা 3 টাইপের সৃজনশীল। তাহলে অবশ্যই সেই 3 টাইপের সৃজনশীল গুলো আমাদেরকে আলোচনা করতে হবে, বুঝতে হবে কিভাবে উত্তরটা করলে মার্কস পাওয়া যাবে বা কোথায় আমাদের টুকটাক ভুল হয় ভাই, সেগুলোই কিন্তু শিখিয়ে দিবে। ঠিক আছে, আমরা যতটুকু পারি আগাই নিই এবং তোমাদের সাথে যেহেতু দাঁড়িয়েছি বিষয়গুলো শেয়ার করি, বিষয়গুলো বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের পরমাণু গঠন অধ্যায় থেকে 3 টাইপের সৃজনশীল নিয়ে কথা বলতে চাইছি। তাহলে সিকিউ হবে 3 টাইপ। প্রথম আলোচনা শুরু হচ্ছে সিকিউ নিয়ে। ঠিক আছে ভাই, সিকিউ নিয়ে আলোচনাটা শুরু হচ্ছে। তো সিকিউ এর টাইপ নাম্বার 1, খুব ভালো করে নোটপত্র করতে হবে, খাতা কলম নিতে হবে, ক্যালকুলেটর নিতে হবে। যত ফ্রেন্ড আছে যারা ক্লাস দেখতে চায় না, পড়তে চায় না হচ্ছে, তাদেরকে মেনশন দাও, তাদেরকে টাইনে নিয়ে আসা ক্লাসটাতে করতে পারে। এখান থেকে আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, কখন এই কথা বলছি না, কখন তোমরা অবশ্যই নিজের মতো করে পড়ে নিচ্ছ। তো লক্ষ্য করো, এভাবে সৃজনশীলটা থাকতে পারে যে ঘটনা নাম্বার 1, এভাবে পাশে থাকতে পারে যে ঘটনা নাম্বার হচ্ছে 2। ঠিক আছে, ঘটনা 1, ঘটনা 2। ঘটনা 1-এ লেখা থাকতে পারে সাল হচ্ছে 1911, এখানে লেখা থাকতে পারে সাল হচ্ছে 1913। ওকে, আই হোপ অনেকটা গেস করছো তোমরা। ঘটনার এখানে ধরো কোনো একটা পরমাণুর ইলেকট্রন গুলোকে শক্তি স্তরে রাখা হলো। ধরো এখানে 2টা ইলেকট্রন, এখানে ধরো ইলেকট্রন কিছু রেখে দিল। এভাবে ধরো চিত্র এ দিয়ে দিয়েছে তোমাকে, বুঝছো। আর তার পাশে ঘটনা নাম্বার 2-এও এভাবে ইলেকট্রন গুলো রাখলো, সেম ভাবে ধরো ইলেকট্রন রাখলো। ঠিক আছে, সেম ভাবে ইলেকট্রন রাখলো। রাখার পর তোমাকে এভাবে আরো চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে, আবার এভাবে আরো চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে। এটা ধরো বলা হলো শক্তি E1, এটার জন্য বলা হলো শক্তি E2। বুঝলা, এভাবে তোমাকে দৃশ্যকল্পটা কিন্তু দেওয়া থাকতে পারে। তো তাহলে আমি কথাগুলো বলা শুরু করি। লক্ষ্য করো, তোমাকে সৃজনশীল প্রশ্ন এভাবে করতে পারে। 2টা চিত্র খুব ভালো করে দেখবা, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আমি বলেছি 3 টাইপের সৃজনশীল হবে, এটা হচ্ছে টাইপ নাম্বার 1, খুবই ইজি এবং খুব সুন্দর এক টাইপের প্রশ্ন হতে পারে এখান থেকে। ঠিক আছে, ঘটনা 1911, ঘটনাটা ঘটেছে 1913, ঘটনা 1 এবং ঘটনা 2। তাহলে দেখে অনেকটা গেস করা যাচ্ছে। আবার দেখো এখানে একটা চিত্র আছে, হ্যাঁ, একটা চিত্র দেওয়া আছে যেখানে ইলেকট্রন গুলো শক্তি স্তরে আছে। আর এখানে একটা চিত্র দেওয়া আছে, এটাকে ধরো আমি চিত্র নাম্বার বি বলে দিচ্ছি। চিত্র বি বলে দিচ্ছি, চিত্র বি যেহেতু এটা, তাহলে এই ঘটনাটা তোমাকে বুঝতে হবে। তো একটু ভালো করে খেয়াল করো তো,
দুইটা ঘটনা দেখে তুমি গেস করতে পারছো কিনা যে এখানে কোনটা কোন মডেল। আমার প্রশ্ন তোমাদের কাছে যে তুমি গেস করতে পারছো কিনা কোনটা কোন মডেল। ঠিক আছে ভাই, কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে, তারপরে ভাই ক্লাস নিবে ইনশাল্লাহ। তোমরা দেখো, শুধু আমাকে ইনফর্ম করো, জানাও যে কোনটা কোন মডেল তুমি বুঝতে পারছো কিনা। খুব দ্রুত খুব দ্রুত আমাকে প্রশ্নগুলো কিভাবে করতে পারে আমি কি দেখে বুঝবো। প্রথমটা রাদারফোর্ড, সাল 1911, নিলস বোর 1913। ঠিক আছে, এখানে দেখো এ নাম্বার চিত্রে শক্তিস্তর সম্পর্কে খুব ভালো ব্যাখ্যা দেওয়া নাই। 2 নাম্বার চিত্রে শক্তিস্তর সম্পর্কে খুব ভালো ব্যাখ্যা দেওয়া আছে, শক্তির শোষণ এবং বিকিরণ নিয়ে কথা বলা আছে। খুব ভালো করে খেয়াল করবা যে পরমাণুর যে 2টা মডেল আছে, এ নাম্বার চিত্র মডেলটিকে আমরা বলছি রাদারফোর্ড, আর বি নাম্বার চিত্রের এই মডেলটিকে আমরা বলছি কিন্তু নিলস বোর। এই 2টা তোমরা কনফার্ম চিনতে পারলা। এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং নিলস বোর পরমাণু মডেল ব্যাখ্যা করো। আশা করি তোমরা ব্যাখ্যা করতে পারবা যে রাদারফোর্ড পরমাণু মডেলের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করা হয়েছে, এখানে আলফা কণা নিক্ষেপ করা হয়েছে, অধিকাংশ আলফা কণাকা পরমাণুটিকে ভেদ করে চলে যায়, পিছনে রাখা পর্দাকে দীপ্তিমান করে। আমি একটু রিপিট করছি, বই থেকে দেখলে পেয়ে যাবা। অধিকাংশ আলফা কণা পরমাণুকে ভেদ করে চলে যায়, পিছনের পর্দাকে দীপ্তিমান করে, কেন্দ্রে বাধা পায় 20,000-এর মধ্যে একটা। এই যে কেন্দ্র, এই কেন্দ্রের নাম দিয়েছিলেন রাদারফোর্ড কি বলতো? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনকে একত্রে আমরা কি বলি বলতো? ভর সংখ্যা। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু পরমাণুর একটা ভর থাকে। এই তথ্যগুলো দিয়েছিল কোন বিজ্ঞানী বলতো? রাদারফোর্ড। নিলস বোর তার পরমাণু মডেলে কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলো নিয়ে আলোচনা করেছে। এখানে কিছু মার্ক কেটে যায় অনেকের লেখার সিস্টেমেটিক ওয়ের অভাবে। রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে বললেও সীমাবদ্ধতা দিতে হবে। খুব সুন্দর করে পয়েন্ট আকারে লিখলে তোমরা কিন্তু এই গ নাম্বারের প্রশ্নটা সলভ করতে পারো। নিলস বোর পরমাণু মডেলে রাদারফোর্ড পরমাণু মডেলের যেগুলো ত্রুটি ছিল সেগুলোকে সংশোধন করে দেওয়া হয়েছে। কি? এখানে শক্তিস্তর সম্পর্কে ধারণা ছিল না, এখানে শক্তিস্তর সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এখানে শক্তির শোষণ বা বিকিরণ নিয়ে কথা বলা হয়নি, এখানে শক্তির শোষণ বা বিকিরণ নিয়ে কথা বলা হয়েছে। কৌণিক ভরবেগ সম্পর্কে কথা বলা হয়েছে। বুঝতে পারছো? কৌণিক ভরবেগ সম্পর্কে। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। কি করে বুঝলা? এটা হচ্ছে শক্তি স্তর 1 আর এটা হচ্ছে শক্তি স্তর 2। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, একটু মনে রাখো, নিম্ন থেকে যখন উচ্চতে যায় তখন কিন্তু ভাই শক্তির শোষণ হয়। আর এখানে দেখো উচ্চ থেকে নিম্নতে ব্যাক করছে, কারণ 2 থেকে 1-এ চলে যাচ্ছে। উল্টা ঘটনা ঘটতেছে, উচ্চ থেকে নিম্নতে যদি যায় তাহলে শক্তির কি হয় বলতো? বিকিরণ হয়। শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ। চাইলেও কপাল ভালো হলে এমসিকিউটা কমন পেয়ে যেতে পারো। ব্যাপারটা এরকম হইতে পারে যে 3s থেকে ইলেকট্রন 4s এ গিয়েছে, তাহলে তৃতীয় শক্তি স্তর থেকে কিন্তু চতুর্থ শক্তি স্তরে যাচ্ছে। তাহলে দেখো 3 থেকে 4-এ যাচ্ছে, নিচ থেকে উপরে, তাহলে শক্তির কিন্তু হয়ে যাবে শোষণ। আর 4 থেকে দেখো 3-এ, 4 থেকে কিন্তু 3-এ 4 থেকে যদি 3-এ যায় তাহলে উচ্চ থেকে নিম্নতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে শক্তির কি হবে বলতো? বিকিরণ। আই হোপ বুঝতে পেরেছো। শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ। নিচ থেকে উপরে গেলে শোষণ, উপর থেকে নিচে আসলে বিকিরণ। এই যে ব্যাখ্যা লেখার পর ত্রুটি লিখবা, ত্রুটিগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। এটারও ত্রুটি লিখবা, তাহলে ব্যাখ্যা রিলেটেড প্রশ্ন শেষ। ঘ নাম্বার প্রশ্নটি করতে পারে, এই 2টা মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য? যুক্তি দাও। আই হোপ বুঝছো প্রশ্নটা, কারণ অনেকবার তোমরা পড়েছো যে এই 2টা মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য? যুক্তি দাও। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে রাদারফোর্ড পরমাণু মডেল, নিলস বোর পরমাণু মডেল, ঘটনা 2টা বেশি গ্রহণযোগ্য। তার উত্তরের সপক্ষে যুক্তি দিচ্ছি বা যুক্তি দেওয়া যায় এরকম করে এটার তত্ত্বগুলো বলবা। যে এখানে যেগুলো পারে নাই, এখানে কিন্তু সুস্পষ্ট করে তার ব্যাখ্যা দিয়েছে। শক্তির স্তর সম্পর্কে, শক্তির শোষণ বিকিরণ সম্পর্কে, কৌণিক ভরবেগ সম্পর্কে, এগুলো কিন্তু ব্যাখ্যা আমরা ঘটনা 2 থেকে পাই। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো যে টাইপ নাম্বার 1 সৃজনশীলটা পরমাণুর মডেল কেন্দ্রিক আসবে।
দুটা মডেল ব্যাখ্যা করতে বলবে, ত্রুটিগুলা লিখতে হবে, ত্রুটিগুলা চাইতে পারে সেটা লিখতে হবে, সীমাবদ্ধতা চাইতে পারে লিখতে হবে, দুটা মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য লিখতে হবে। আর এখান থেকে একটা এমসিকিউ প্যাটার্ন সলভ হলো, কখন শক্তির শোষণ হয় আর কখন শক্তির বিকিরণ হয়। ঠিক আছে, সো আমাকে একটু ইনফর্ম করো, মাঝখানে ঝামেলাগুলো চলতেছে, তারপরেও ক্লাসটা আমি কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। ক্লাসটা চলতে থাকবে। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে শেয়ার করে ক্লাসটা দেখার সুযোগ করে দাও এবং ভাইয়াকে জানাও যে টাইপ নাম্বার 1টা আসলে তোমরা পারবা কিনা, ইনশাল্লাহ পারবা কিনা, আসতে পারে সম্ভাবনা আছে, পারবা কিনা ভাইয়াকে জানাও খুব দ্রুত। ঠিক আছে, ক্লিয়ার? আর পার্থক্য লেখার নিয়মটাও কিন্তু বলে দিলাম। পার্থক্য যদি চাই দুইটা মডেলের মধ্যে, তাহলে তোমরা 3টা কলাম করবা। এক কলামে লিখবা পার্থক্যের বিষয়, আর এক কলামে লিখবা রাদারফোর্ড, আর এক কলামে লিখবা হচ্ছে নিলস বোর। ঠিক আছে, আর নিজ দিয়ে লিখবা, পার্থক্য শেষে নিজ দিয়ে লিখতে পারো যে উপরোক্ত দুইটি মডেলের মধ্যে নিলস বোর পরমাণু মডেলটি বেশি গ্রহণযোগ্য, এটা বলতে পারো। ঠিক আছে, তো ওকে, আমি চাইবো যে সবাই আরেকটু মেনশন করে শেয়ার করে ক্লাসটা দেখার সুযোগ করে দাও আরো একবার। ঠিক আছে, কারণ সবার ক্লাসটা দেখা দরকার। টাইপ 1 নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, যেহেতু অলরেডি অনেক সমস্যার মধ্যে হলো। আসাদুজ্জামান দিনার লিখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আই হোপ ইউ আর ওয়েল। ইনশাল্লাহ ওয়েল, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নো প্রবলেম ভাইয়া, ঠিক আছে, শোনা যাচ্ছে। আমরা শুরু করি টাইপ নাম্বার 2। যেহেতু আমাদের মাঝখানে সমস্যা হইল এবং এই সমস্যাযুক্ত জায়গা থেকে আমাদেরকে আগাতে হবে। টাইপ 2 2 নাম্বার টাইপটা খুব ইম্পর্টেন্ট সত্যি, যেটা 2 নাম্বার টাইপটাতে আমি ভিভিআই দিতে পারি এবং এটা খুব ইউনিক টাইপের প্রশ্ন হতে পারে। ধরো তোমাকে এরকম করে প্রশ্ন করতে পারে, দেখো দৃশ্যকল্পটা ভালো করে বুঝো। তোমাকে এরকম প্রশ্ন করতেছে, ঠিক এইভাবে আমি বক্স দাগালাম। ঠিক আছে, বক্স দাগালাম, এখানে লিখতেছে ধরো প্রতীক, প্রতীক। এরপরে ধরো লিখলো পারমাণবিক সংখ্যা, আর এরপরে দেখো লিখলো হচ্ছে ভর। বুঝছো, প্রতীক, পারমাণবিক সংখ্যা, ভর। তো এই প্রতীকটা বলতে আসলে সাধারণ প্রতীক বোঝাবে, কারণ নামটা তো দিয়ে দিবে না। হ্যাঁ, নামটা দিয়ে দিবে না। তোমরা এই প্রশ্নটি নোট করে রাখতে পারো, এখান থেকে ব্যতিক্রম কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এবং আমি দেখছি অভিজ্ঞতা থেকে যে অনেকে এখান থেকে প্রশ্ন আসলে ঝামেলায় পড়ে যায়, অনেক সময় প্রশ্ন সমাধান করতে সমস্যা হয়। তো দেখো প্রশ্নটা কিভাবে আসতে পারে। সাধারণ প্রতীক এ বি সি ডি। পারমাণবিক সংখ্যা ধরো এটা দিল 19, ভর দিয়েছে 39। পারমাণবিক সংখ্যা এটা ধরো দিয়েছে 20, ভর দিয়েছে 40। পারমাণবিক সংখ্যা দিয়েছে ধরো হচ্ছে 24, ভর দিয়েছে 52। পারমাণবিক সংখ্যা দিয়েছে 29, আর তোমার হচ্ছে ভর দিয়েছে 63.5। এভাবে তোমাকে একটা বক্সের মধ্যে ছোট্ট আকারে 4টা মৌল সম্পর্কে ইনফরমেশন দিতে পারে। ইনফরমেশন গুলো দেওয়ার পর এখান থেকে কি কি প্রশ্ন তোমাকে করতে পারে। তো প্রশ্ন যেটাই করুক, আমার বিশ্বাস তোমরা এখানে চিনতে পারছো যে এখানে এ যে প্রতীক সেটা দ্বারা কোন মৌল বোঝাচ্ছে, বি দ্বারা কি বোঝাচ্ছে, সি দ্বারা কি বোঝাচ্ছে এবং ডি দ্বারা কি বোঝাচ্ছে। নাম বের করে ফেলেছি। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমে চলো এই দুইটা নিয়ে কথা বলবো আমরা। পটাশিয়াম আর ক্যালসিয়াম নিয়ে কি প্রশ্ন আসতে পারে। পটাশিয়াম আর ক্যালসিয়াম থেকে প্রশ্ন আসতে পারে ঠিক এরকম একটা প্রশ্ন হতে পারে, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন, অরবিটালে যায় কেন। এটা একটা প্রশ্ন হতে পারে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন। আমি কিন্তু বলেছি ক্রোমিয়াম কপারটা এই মুহূর্তে বাদ, পটাশিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম নিয়ে কথা বলবো। সো এখানকার এ হচ্ছে তোমাদের পটাশিয়াম, এখানে কিন্তু পটাশিয়াম উল্লেখ করতে পারে অথবা দিতে পারে এর 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন। তোমরা আসলে বুঝতে পারছো যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন কনফিগারেশনটা এরকম 1s2 2s2 2p6 3s2
3p6 এখানে 3d তে ইলেকট্রন না গিয়ে ইলেকট্রনটা 4s1 হয়ে যায়। 3d তে ইলেকট্রনটা যায় না, ইলেকট্রনটা 4s এ যায়। তার কারণটা কি? কারণটা হচ্ছে n+l নীতি। n+l নীতি কি? আউফবাউ নীতি। আউফবাউ নীতি, আশা করি তোমরা এটা পারো, জাস্ট আমি একটু রিকভারি করে দিচ্ছি। এটা হচ্ছে আউফবাউ নীতি। আমার উদ্দেশ্য শেখানোর চেয়ে এটা বোঝানো কি কি প্রশ্ন পরীক্ষা আসবে। ওকে, তো দেখো n+l নীতি অর্থাৎ আউফবাউ নীতির জন্য এই ঘটনাটা ঘটে, কারণ 3d আর হচ্ছে 4s, n+l এর যোগফল যেখানে কম সেখানে আগে ইলেকট্রন যাবে। তাহলে আগে ইলেকট্রন যাবে নিম্ন শক্তি স্তর, তারপরে ইলেকট্রন যাবে উচ্চ শক্তি স্তর। আর এই শক্তি স্তরটা ডিপেন্ড করবে n+l এর যোগফলের উপরে। যেখানে n+l এর যোগফল কম সেটা নিম্ন, যেটা যোগফল বেশি সেটা উচ্চ, যেখানে যোগফল কম সেখানে আগে ইলেকট্রন যাবে। তাহলে এখানে একটু খেয়াল করো 3d, এখানে n এর মানটা কিন্তু 3, আর d এখানে d এর জন্য l এর মানটা 2। যারা এটা ভুলে গেছো তাদের একটু ব্যাপারটা মনে রাখা দরকার যে s এর জন্য l এর মানটা 0, p এর জন্য l এর মানটা 1, d এর জন্য l এর মানটা 2, আর f এর জন্য l এর মানটা 3। দ্যাটস অল, এতটুকু মুখস্থ রাখলে হয়। সো আমার d ছিল, তাই আমি 2 নিয়ে আসছি, দুটা যোগফল বের করলে কিন্তু পাস হবে। আর 4s এর ক্ষেত্রে n এর মানটা 4, এই যে দেখো l এর মানটা, s এর জন্য l এর মানটা 0, যোগফল কিন্তু 4। সো এখানে যোগফল কম, এটা নিম্ন শক্তি স্তর, আর নিম্ন শক্তি স্তর হওয়ার জন্য ইলেকট্রনটা 3d তে না গিয়ে ইলেকট্রনটা কই যায়? 4s এ যায়। আই হোপ বুঝতে পারছো যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়? আউফবাউ নীতির জন্য যায়, নিম্ন শক্তি স্তর হওয়ার জন্য যায়। কি করে বের করব? n+l যোগ করে। ঠিক আছে, এখানে n হচ্ছে শক্তি স্তর নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দুইটা যোগফল এখানে কম, তাই এখানে কিন্তু আগে ইলেকট্রনটা যাবে। আই হোপ এই প্রশ্নটি তোমরা পারো বা জানো বা বুঝো। আর কোনো সমস্যা হলে, কোনো সমস্যা যদি থেকেই থাকে, ঠিক আছে, তাহলে যদি কারো কোনো প্রবলেম তারপরেও থেকে থাকে যে না পার্সোনালি ব্যাপারটা জানা দরকার, দেখবা মেনশনে আমার ফেসবুক আইডিটা দেওয়া আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে ইনফর্ম করতে পারো। ওকে, তাহলে এটা শেষ। এই যে আমাদের পটাশিয়াম নিয়ে একটা প্রশ্ন ছিল সেটা কিন্তু শেষ। এবার আসো সুন্দর একটা প্রশ্ন, আমার কাছে প্রশ্নটি খুব কিউট। যে প্রশ্নটি এবার আমি করব, এই প্রশ্নটি আমার কাছে সত্যি কিন্তু খুব কিউট। আমি এবার দৃশ্যকল্পটা মুছে দিচ্ছি, কারণ এ বি সি ডি কি হবে না হবে এগুলো নিয়ে কথা বলা শেষ। কিউট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছি। তোমরা এই প্রশ্নটি নিজের কাছে যত্ন করে রাখো। প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের এ আর বি, উদ্দীপকের এ আর বি, দ্যাট মিনস পটাশিয়াম আর ক্যালসিয়াম 2n² সূত্র সমর্থন করে কি, অথবা সমর্থন করে না কেন? করে না কেন যে কোনো একটা চাইবে, বা যুক্তি দাও, বা সমর্থন করে না কেন ব্যাখ্যা করো, বা 2n² সূত্রের সাথে আমাদের পটাশিয়াম ক্যালসিয়ামের বিরোধিতা কেন ব্যাখ্যা করো। অনেকভাবে প্রশ্নের ভাষাটা ঘুরিয়ে দিতে পারে। সত্যি এই দুইটা ব্যতিক্রম। একটা কথা মনে রাখবা, রসায়নে যাহা ব্যতিক্রম তাহা গুরুত্বপূর্ণ, যাহা গুরুত্বপূর্ণ তাহা পরীক্ষায় আসে, যা পরীক্ষায় আসে তাহা ইম্পর্টেন্ট। মানে ব্যতিক্রম ইজিক্যাল টু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে যেখানে ব্যতিক্রম পাবা সেটা রসায়নের জন্য যত্ন করে রাখবা। এই দুইটা ব্যতিক্রম, এই দুইটা 2n² সূত্রকে সমর্থন করে না। কিভাবে? একটু ভালো করে খেয়াল করে দেখো। 2n², তাহলে এই যে দেখো 2, আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, আমাদের এই যে পটাশিয়াম আর এই যে বি ক্যালসিয়াম, তাদের ডায়াগ্রামটা তোমাকে এখানে দেখানো উচিত আগে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তাহলে এখানে যখন ইলেকট্রনগুলো আমরা ডায়াগ্রাফে রাখবো, ইলেকট্রনগুলো যখন শক্তি স্তরে দেখানো হয়, দেখো 2টা আর এখানে 8টা আছে, মানে 10টা হয়েছে। 10টা হয়ে যাবার পর এখানে দেখো ইলেকট্রনগুলা সব তৃতীয় শক্তি স্তরে থাকা উচিত ছিল পটাশিয়ামের জন্য, বাট থাকে না। এই যে 2n² সূত্রকে সমর্থন করলে পটাশিয়ামের 3 নম্বর শক্তি স্তরে, এই 3 নম্বর শক্তি স্তর মানে n এর মানটা 3, 2 × 3², উত্তর কিন্তু 18, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কেন আমাদের এই 9টা ইলেকট্রন থাকতে পারবে না? কেন একটা ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তর থেকে বের করে দেওয়া হলো? স্বাভাবিকভাবে চিন্তা করো,
3 নম্বরে 18টা ইলেকট্রন থাকতে পারে। এখানে আমরা 8টা ইলেকট্রন দিয়েছি, 18টা দেওয়া যায়, 8টা রেখেছি, তাহলে 9 নম্বর যে ইলেকট্রনটা লাগবে সেটাও তো আমরা দিতে পারতাম। যদি এখানে পটাশিয়ামের ওই লাস্ট ইলেকট্রনটা এই তৃতীয় শক্তি স্তরে রাখতে পারতাম তাহলে সমর্থন করত, কিন্তু রাখতে পারি না। তখন পটাশিয়ামের নতুন আরেকটা শক্তি স্তর চলে আসে, সেই চতুর্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন নিয়ে যেতে হয়। 2n² সূত্রকে সমর্থন করলে 18টা ইলেকট্রন পোড়াতে যত ইলেকট্রন থাকবে সব ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে থাকা উচিত ছিল। সমর্থন করে নাই বলেই তৃতীয় শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন চলে গেল কোথায়? চতুর্থ শক্তি স্তরে। কেন? ওই যে একটু আগে ব্যাখ্যা করলাম, আউবাও নীতির জন্য। কারণ তৃতীয় শক্তি স্তরে থাকা যে 3d অরবিটালটা আছে তার চেয়ে চতুর্থ শক্তি স্তরে থাকা 4s অরবিটালটার শক্তি কম, তাই ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে না থেকে চতুর্থ শক্তি স্তরে চলে যায়। এজন্যই কিন্তু আমাদের পটাশিয়ামটা 2n² সূত্রকে সমর্থন করে না। বুঝতে পারলা কিনা আমাকে ব্যাপারটা একটু বলো। একটু আগেই বললাম প্রশ্নটা খুব কিউট, আমি একটু সময় নিচ্ছি, দেখো বুঝতে পারলা কিনা আমাকে জানাও, আমাকে জানাও, আমাকে জানাও। তোমরা যারা ক্লাসটা দেখছো, হ্যাঁ এখন পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা দেখছো, আসলে কিছু বলার নেই, অনেক সমস্যা অনেক ত্রুটির মধ্যেও ক্লাসটা চলছে। আমাকে শুধু এতটুকু ইনফর্ম করো যে আমি যেটা বুঝালাম তোমরা এটা বুঝতে পারছো কিনা, যে এ মৌলটি কেন 2n² কে সমর্থন করে না। 2n² মানে n এর মান 3 হলে 18, তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে পটাশিয়ামেরও ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে না থেকে চতুর্থ শক্তি স্তরে গিয়ে ব্যতিক্রমটা বাঁধিয়েছে। কেন? সেটা আউবাও নীতি। 3d-র চেয়ে 4s এর শক্তিমাত্রা কম, তাই চতুর্থ শক্তি স্তরে একটা চলে যায়। আবার বলেন, অলরেডি বলে দিয়েছি একবার, শুনে নিও, কোনো সমস্যা নাই। তো সমস্যা থাকলেও ক্যালসিয়াম নিয়ে আবার কথা বলি। ক্যালসিয়ামটাও সমর্থন করে না, এই দুইটাই কিন্তু সমর্থন করে না 2n² সূত্রকে, বুঝছো? কোনো ভয় নাই। কি? ক্যালসিয়াম আর হচ্ছে পটাশিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। আমরা যখন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন বসাই তখন কিন্তু 18টা ইলেকট্রন অলরেডি ক্যালসিয়ামের হয়ে গেছে, আর 2টা ইলেকট্রন তাহলে তৃতীয় শক্তি স্তরে রাখা উচিত ছিল। কারণ ক্যালসিয়ামের বহিস্তর 3 হলে 2n² মানে 18টা ইলেকট্রন তো ক্যালসিয়ামের জন্য 3 নম্বর শক্তি স্তরে রাখা উচিত 18টা, বাট থাকে না। ক্যালসিয়ামের ইলেকট্রন 2টাও চলে যায় চতুর্থ শক্তি স্তরে, কারণ আউবাও নীতির জন্য ইলেকট্রন 3d-তে না গিয়ে ইলেকট্রন 4s-এ যায়। ওই যে আউবাও নীতি একটু আগে ব্যাখ্যা করলাম, এখানে n+l এর মানটা হচ্ছে কম, আর এখানে n+l এর মানটা হচ্ছে বেশি, তাই তৃতীয় শক্তি স্তরে না থেকে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের লাস্ট ইলেকট্রনটা চলে যাচ্ছে চতুর্থ শক্তি স্তরে। এই জন্য তারা 2n² সূত্রকে সমর্থন করছে না। আমার টাইপ নাম্বার 2 কিন্তু এখানে শেষ। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এই টাইপের প্রশ্ন আসলে তোমাদের পারা উচিত, এই টাইপের প্রশ্ন আসলে তোমাদের পারা উচিত। ঠিক আছে, একটু দেখি, ক্লিয়ার করো, আমাকে জানাও। আমি মুছে দিচ্ছি আর তোমাদের কমেন্টগুলো দেখতেছি। হ্যাঁ সবাই লিখছে, বুঝছি স্যার। 2টা যদি বলি অষ্টক নিয়ম পূরণের জন্য তাহলে হবে না স্যার। অষ্টক নিয়ম পূরণের চেয়ে এখানে তো লিখছে বাবা 2n² সূত্রকে সমর্থন করে কিনা, আর 2n² ব্যাপারটা তো ইলেকট্রন বিন্যাসের নীতির আলোকে নিয়ে যাওয়া দরকার। তবে আমার মনে হয় আমাদের এভাবেই পরীক্ষায় অ্যান্সারটা করলে, বুঝিয়ে দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার মনে হয়। সো ওকে, আশা করি উত্তরটা পাইছো। এখানে লিখেছে এখানে তো ইলেকট্রন গ্রহণ বা বর্জনের বিষয় নাই, না এখানে ইলেকট্রন গ্রহণ বর্জনের বিষয় তো আসার কোনো দরকার নাই। তানবীর আহমেদ ওয়াজিব বলছে আবার বললে খুশি হব। মাশাআল্লাহ, ঠিক আছে, আবার বললে খুশি হবে। তাহলে তোমাকে পটাশিয়ামের আউবাও নীতিটা বুঝতে হবে। 2n² সূত্র ফর্মুলা অনুসারে কোন পরমাণুর বহিঃস্তর যদি তৃতীয় শক্তি স্তর হয়, তৃতীয় শক্তি স্তর হয়, তাহলে 3 নম্বর শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকা উচিত। পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 3s2 3p6, এখানে তৃতীয় শক্তি স্তরটা তার বহিঃস্তর না হয়ে চতুর্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন শিফট করে। এখানে 18টা থাকতে পারে, বাট 18টা না রেখেই চলে যাচ্ছে 4s-এ।
এখানে তাহলে 3D তে ইলেকট্রনটা আমরা দিতে পারতাম, পারি নাই বলেই তো প্রশ্নটি ছিল পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ কেন যায়? তার মানে টু এন স্কয়ার সূত্রকে সমর্থন করে না বলেই 4s এ যায়। আর কি জন্য যায়? আউটবাউন্ড নীতির জন্য যায়। কেন? কারণ 3D এর n+l এর যেটা যোগফল তার চেয়ে 4s এর n+l এর যোগফলটা কম। কেন রে ভাই? লিখাই আছে দেখো, s এর জন্য l এর মানটা 0, মুখস্থ করে ফেলো। তাহলে n এর মানটা দেখো এখানে 4, l এর মানটা 0, যোগফল দেখো 4, 3D n এর মান দেখো হচ্ছে 3, l এর মানটা দেখো d এর জন্য 2, যোগফল দেখো 5। সোজা হিসাব, ছোট বাচ্চাও বুঝতে পারছে এবার যে 4 এর চেয়ে 5 বড়, তাই ইলেকট্রন এই 4 নম্বর যোগফলটাতে চলে যাচ্ছে। এজন্য তারা টু এন স্কয়ার সূত্রকে সমর্থন করে না। ঠিক আছে, ওকে। শেষ, তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো। আমরা এবার 3 নম্বর টাইপ নিয়ে কথা বলবো। 2 নম্বর টাইপে যদি এত সমস্যা কারো থেকে থাকে তাহলে আমি বুঝে নিব যে অনেকের 3 নম্বর টাইপেও সমস্যা হবে। পড়াশোনা করা দরকার, পড়াশোনা করা দরকার, প্রচুর পড়াশোনা করা দরকার। ঠিক আছে, ফাঁকিবাজি আড্ডাবাজি এগুলো বন্ধ করে পড়তে হবে, কারণ পরীক্ষা সামনে পরীক্ষা। দেখো টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 2 এর যেটা নিচে 2টা মৌল ছিল, একটা ছিল ক্রোমিয়াম আর একটা ছিল হচ্ছে কপার। এখানে প্রশ্ন করে বসবে এদের ব্যতিক্রম ঘটে কেন, এদের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে কেন। ঠিক আছে, ক্রোমিয়াম কপারের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে কেন? আসলে ভাইয়া সবাই স্থিতিশীল থাকতে চাই, আমি তুমি সবাই স্থির হতে চাই। স্থিতিশীলতার জন্য যদি কিছু করতে হয়, অন্যায় কিছু করতে হয়, তাও আমরা করে স্থির থাকতে চাই। ধরো ক্ষুধা লেগেছে, খাইতে হবে, অন্যায় করে হলেও আমাকে খাইতে হবে, এরকম টেন্ডেন্সি কাজ করে। সো এখানে স্থিতিশীলতার জন্য কিন্তু এই দুজনের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে শক্তি স্তর সাজিয়ে দিলাম 3d 4 এবং 4s2। ব্যাপার কিন্তু এরকম 19-20 কিন্তু 4s এ, 21 থেকে কিন্তু 3d তে আছে। এরকম হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই, কারণ প্রত্যেকটা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ হলে বেশি স্থিতিশীল হয়। প্রত্যেকটা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ হলে বেশি স্থিতিশীল হয়। আই রিপিট, হয় পূর্ণ হবে না হলে অর্ধপূর্ণ হবে। ঠিক আছে, হয় ফুল প্লেট ভাত খাবো না হলে হাফ প্লেট ভাত খাবো। এই স্থিতিশীলতার জন্য ব্যতিক্রমটা হয়। তাই অনেক সময় এমসিকিউ প্রশ্ন করে বসে কোথায় থেকে ইলেকট্রন যায়, 4s থেকে ইলেকট্রন যায়, বা প্রশ্ন করতে পারে স্থিতিশীলতার জন্য কোন অরবিটাল থেকে ইলেকট্রন আসে সেটা ব্যাখ্যা করো। তাহলে 4s থেকে ইলেকট্রনটা যাবে কোথায়? যাবে 3d তে যাবে। তাইলে কি হয়ে যাবে বলতো? 3d5 4s1, কারণ s টাও অর্ধপূর্ণ, d টাও অর্ধপূর্ণ। রুলস কিন্তু মেনে নিয়েছে। তাহলে কেন গিয়েছে? স্ট্যাবিলিটির জন্য, স্থিতিশীলতার জন্য। এই স্থিতিশীলতার জন্যই কিন্তু যায়, বুঝতে পারছো? স্থিতিশীলতার জন্য। যদি বলে কপার, তাহলে কপার হচ্ছে দেখো 29। কপারের ক্ষেত্রে তুমি কি পাবা? 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2। ব্যাপার কিন্তু এরকম হওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। কি হয়েছে? দেখো 4s টা অর্ধপূর্ণ হয়েছে আর 3d কিন্তু 10 হয়ে গেছে। এটাও কেন? স্থিতিশীলতার জন্য, কারণ অরবিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণ আছে। আই হোপ তুমি এটা বুঝতে পারছো। এমসিকিউ প্রশ্নও আসে কিন্তু এটা, নিচের কোনটা বেশি স্থিতিশীল। এমসিকিউ এর জন্য এই দুইটা খুব ভালো করে মনে রাখবা। এমসিকিউ এর জন্য এই দুইটা খুবই 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 ভালো করে মনে রাখবা। আশা করি এটা বুঝতে পারছো তোমরা, এবং এখানে এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো চলো একটু দ্রুত আমাকে শেষ করতে হচ্ছে, কারণ অনেকগুলো সময় আমরা বিভিন্ন সমস্যার জন্য লস করে ফেলেছি। তাই আমিও চাইবো যে তোমরা ব্যাপারগুলোকে একটু ভালো করে দেখো। ঠিক আছে, এবং এই ব্যাপারগুলো পেয়েও যাবা। যা বলতেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার টাইপ নাম্বার 3টা পরীক্ষায় আসলে অনেকে অ্যাভয়েড করার চেষ্টা করে, আর আমি চাইবো এটা অ্যাভয়েড করো না। টাইপ নাম্বার 3 কিরকম প্রশ্ন হতে পারে? টাইপ নাম্বার 3 1 নাম্বার প্যাটার্ন প্রশ্ন হতে পারে। ধরো ম্যাগনেসিয়াম দিয়েছে, ম্যাগনেসিয়াম এর একটি পরমাণুর ভর কত? এরকম একটা প্রশ্ন করতে পারে, এমসিকিউতেও আসতে পারে। ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর কত? এটা এমসিকিউ প্যাটার্নও হতে পারে। অথবা তোমাকে প্রশ্ন করতে পারে রিটেন প্যাটার্নে যখন আসবে, অর্থাৎ তোমার সিকিউ প্যাটার্ন যখন হবে, তখন প্রশ্নটা করতে পারে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? যেটা আমরা আপা ভর বলে থাকি। আপা ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। আসলে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা তুমি মুখস্থ করছো সেটা, এ দুটো কিন্তু একই হয়। হ্যাঁ,
আপেক্ষিক পারমাণবিক ভর আর মুখস্থ ভরটা প্রায় একই রকম হয়, প্রায় একই রকম। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন হতে পারে। সো এই প্রশ্ন নিয়ে কথা বলি। যদি আমি 1 নম্বর প্রশ্নটা সমাধান করি এমসিকিউ এর জন্য, ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর, আই হোপ ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর, ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর, তোমাদেরকে আমি একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, অনেকে ক্লাসটা দেখছো, না দেখলে আমাদের অবশ্যই ক্লাসটা দেখে আসবা। 1 মোল নিয়ে কথা বলেছিলাম, 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের ভরটা হচ্ছে কিন্তু ভাই 24, ম্যাগনেসিয়ামের ভরটা হচ্ছে 24, তার মানে হচ্ছে 1 মোল ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24। 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যাটি কিন্তু পরমাণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যাটি। তাহলে ব্যাপারটা কিন্তু এরকম করে চিন্তা করতে পারি যে 6.02 × 10⁻23টি এতটি ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 গ্রাম। ওকে, তাহলে একটি ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা 23 এত গ্রাম। এটা হচ্ছে একটি ম্যাগনেসিয়ামের ভর। ঠিক আছে, এত গ্রাম। যদি বলে কেজিতে বের করো, তাহলে যে মানটা পাবা এই গ্রামের মানটাকে 1000 দ্বারা ভাগ করে দিলে কিন্তু কেজি হবে। আশা করি বুঝছো। একটু ভালো করে খেয়াল করো তো, বোঝা যায় কিনা ক্যালকুলেশনটা, আশা করি তোমরা পারবা। দেখো বোঝা যায় কিনা। মাজারুল ইসলাম সাব্বির লিখছে আসতে ভাইয়া। দেখো এটা হলো কিনা। 6.023 10⁻23, নো প্রবলেম, সমস্যা নাই। ওই মানটা এই মানটা একই। একটি পরমাণুর ভর বের করা যায় কিনা, একটি পরমাণুর ভর বের করতে গেলে, হ্যাঁ, একটি পরমাণুর ভর বের করতে গেলে তার মুখস্থ ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা, তার মুখস্থ ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা। একটি পরমাণুর ভর আমি অ্যান্সারটা করে দিতে পারি। 24কে যদি 6.02 10⁻23 দ্বারা ভাগ করো, তাহলে উত্তর দেখাচ্ছে 3.986। তার মানে নেওয়া যায় 3.99, 3.99 × 10⁻23 এত গ্রাম। কেজি করলে 1000 দ্বারা ভাগ করে দিবা, 1000 দ্বারা ভাগ করে দিলে এখানে ইনভার্স পাওয়ার 26 হয়ে যাবে, অর্থাৎ 3.99 × 10⁻26 এত কেজি হয়ে যাবে। মাশাআল্লাহ। তোমাকে যদি এখন আমি এখানে ম্যাগনেসিয়াম না দিয়ে অ্যালুমিনিয়াম বলতাম, বোর্ড এমসিকিউ দেখবা আছে, বোর্ড এমসিকিউ আছে। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত, তাহলে ভাই সোজা হিসাব, অ্যালুমিনিয়ামের ভর 27 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা, 27 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা, যা পাবা সেটা হবে গ্রাম। স্যার যদি ক্রিয়েটিভ হয় তাহলে গ্রাম থেকে কেজি চাইতে পারে, তখন তোমাকে কিন্তু 1000 দ্বারা ভাগ করে কেজি করে নিতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, ক্লিয়ার জবরদস্তি স্যার, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। চলো আমি 2 নম্বর নিয়ে কথা বলবো। ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, এরকম প্রশ্ন করতে পারে। ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর মানে আপা ভর, ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর আমাকে দেখতে হবে। সো ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত এটা আমাকে দেখতে হবে, বুঝছো? এরকম প্রশ্ন যদি করে, তো ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক্যাল টু একটি পরমাণুর ভর, মানে যার বের করতে বলবে। এখানে ম্যাগনেসিয়াম না, এখানে তুমি যে কোনো মৌল কল্পনা করতে পারো, কারণ পরীক্ষায় কোনটা দিবে শাইন ভাই জানে না, তবে জানে এনএমের প্রশ্ন আসতে পারে বা আসবে। তাহলে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর চাইছে, এখানে যে কোনো মৌল চাইবে, যে মৌল চাইবে সে মৌলের একটা পরমাণুর ভর ভাগ কার্বন 12 ভরের 1/12 অংশ, এই ব্যাপারটা আসে। কার্বন 12 ভরের 1/12 অংশ, যেটাকে তোমরা কার্বন স্কেল নামে জানো। কার্বন স্কেল সর্বাধিক প্রচলিত স্কেল এটা, তবে এটার জন্য একটা নির্ধারিত মান আছে। জানি না তোমরা এটা কতটুকু ক্লিয়ার করে পড়েছো, কারণ আমি এখানে শুধু সলভ করাচ্ছি, সো বেশি ক্লিয়ার করানো আমার দ্বারা পসিবল নয়। বেশি ক্লিয়ার করা আমার দ্বারা সমস্যা, মানে ব্যাপারটা এরকম হতে পারে যে এই AMU অনেকের কাছে অজানা। আমাকে যদি বলো একদম অজানা, তাহলে ব্যাপারটা আমার জন্য খুব কঠিন হবে, কারণ আমি তো প্যাটার্নগুলো সলভ করাচ্ছি শুধুমাত্র। তবে জানো যে AMU মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। অ্যাটমিক ম্যাস ইউনিট। এই কার্বন 12 ভরের 1/12 অংশকে 1 AMU বলা হয়।
অ্যাটমিক ম্যাস ইউনিট বলা হয়, এমসিকিউ আসতে পারে। 1 AMU সমান সমান 1 ডাল্টন। কি বললাম বলো তো? 1 ডাল্টন। তাহলে 1 ডাল্টন সমান কত AMU মনে রাখবা। আর 1 AMU মানে হচ্ছে 1.6605 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এটা পরীক্ষায় এমসিকিউ তো আসতে পারে, কারণ 12 ভরের 1/12 অংশ, এটাকে ভাঙলে এই মানটা পাওয়া যায়, যাকে 1 AMU বলে, অ্যাটমিক ম্যাস ইউনিট বলে, এবং যাকে 1 ডাল্টনও বলা হয়। তাহলে এই জায়গাতে এ মানটা রিপ্লেস করতে পারবা, ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে ম্যাগনেসিয়ামের একটু পরমাণুর ভরটা তোমাকে বের করতে হবে। তো চলো, এই সূত্রটা তুমি প্রথমে লিখলা, আর এই মানটা তোমার মনে আছে, কিন্তু এই মানটা তোমার মনে আছে, তুমি তুলে রাখো। আমার মনে আছে, তোমার মনে আছে, সূত্রটা লিখে ফেলেছে এইভাবে সৃজনশীলে, ঠিক আছে? সৃজনশীলে এইভাবে লেখার পর ম্যাগনেসিয়াম মনে রাখো, ম্যাগনেসিয়াম বের করতেছি আমরা। তাহলে ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর কিভাবে লিখবা? একটু আগে লিখলা না যে 6.02 ইন্টু 10⁻23t ম্যাগনেসিয়াম এর ভর হচ্ছে 24। তাহলে একটি ম্যাগনেসিয়ামের ভর একটু আগে তো বাইর করলাম, তাহলে 24 ভাগ 6.02 ইন্টু 10⁻23 এত গ্রাম। একটু আগে বের করা হয়েছিল, এটা আমাদের একটু আগে বের করা হয়েছিল। তাহলে 24 ভাগ 6.02 10⁻23, উত্তরটা একটু আগে আমাদের ছিল 3.99 ইন্টু 10 ইনভার্স 23। এত গ্রাম কিন্তু আমরা বের করেছিলাম, ঠিক আছে? এতটুকু ভর আমাদের বের হয়েছিল। এটা হচ্ছে কিন্তু ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর তুমি বাইর করলা। এবার তাহলে ম্যাগনেসিয়ামের আপা ভর বের করতে হবে। ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে দিয়েছিল আমাদের। তাহলে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা যখন লিখবা, সেম সূত্রমান বসাই দিবা। ম্যাগনেসিয়ামের আপা ভর মানে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণুর ভর পাইছো 3.99 ইন্টু 10 ইনভার্স 23। আগে স্টেপ করে ফেলবা কিন্তু, হ্যাঁ? তারপর এটা লিখবা সূত্রে এসে, ভাগ কার্বন 12 ভরের 1/12 অংশের মানটা ছিল 1.6605 ইন্টু 10 ইনভার্স 24। তো চলো তো, ভাগ 1.6605 10 ইনভার্স 24। উত্তর দেখাচ্ছে দেখো 24.009। তুমি জানো এখানে উত্তরটা আপা ভরটা কিন্তু মুখস্থ ভরে প্রায় সমান আসবে, একটু ভিন্ন আসতে পারে, প্রায় সমান আসবে। তার মানে তোমার ম্যাথটা কিন্তু হয়ে গেছে। প্রথমে সূত্র লিখবা, একটা পরমাণু বের করে দেখাবা, তারপরে আপা ভর বের করবা। তাহলে চলো একটা ব্যাপারটা আমরা একটু কি করি, দ্রুত একটা এমসিকিউ সলভ করতে পারি, দ্রুত। এখানে ম্যাগনেসিয়াম না, এখানে ম্যাগনেসিয়াম না, এখানে অ্যালুমিনিয়াম। কি দিয়েছে ভাই বলো তো? অ্যালুমিনিয়াম। কি দিয়েছে ভাই? অ্যালুমিনিয়াম। নিচে মানটা দিয়েছি, কোত্থেকে পাইছি বলে দিয়েছি, AMU। এটা কিন্তু ঠিক থাকবে। তাহলে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর লাগবে। এবার আমি রিটেন না এমসিকিউ করব, তাহলে খুব দ্রুত পারবো। যে অ্যালুমিনিয়ামের ভরটা হচ্ছে মুখস্থ 27, আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এই জিনিসটা যদি করি তাহলে উত্তরটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো 27 ভাগ 6.02 10⁻23 10⁻23। তাহলে এখানে যেটা পাইলা, এটাকে যদি এ মানটা দ্বারা ভাগ করো 1.6605 10 ইনভার্স 24, তাহলে কিন্তু উত্তর দেখাচ্ছে দেখো 27.01। আমি বলবো ভাই, কষ্ট করে এমসিকিউতে যদি আসে, তোর কি বের করার কোনো দরকার আছে? যেটা পর্যায় সারণীতে মুখস্থ করা হয়েছে সেটাই তো অ্যান্সার রে ভাই, কোনো সমস্যা আশা করি নাই। তবে সাইডটা অপশানে যদি এরকম করে দেয় 27.00001 27.00004, সেটা অন্য ব্যাপার। তবে এরকম করে তো আর স্যার সময় নষ্ট করবে না। তাই আমি বলবো এমসিকিউ চাইলে মুখস্থ ভরটা অ্যান্সার দিয়ে চলে আসো, আর যদি রিটার্নে বের করতে বলে তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এটা রিটার্নে বের করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? ভাই আন্তরিকভাবে দুঃখের সাথে একটা ব্যাপার বলি, সৃজনশীল 3 প্যাটার্ন দেখাইতে পারলাম। এমসিকিউ প্যাটার্ন গুলো কিন্তু সৃজনশীলের আলোকে কিছু বলেছি। ব্যতিক্রম 2n² মানে না, পটাশিয়াম ক্যালসিয়াম পারবা। ক্রোমিয়াম কপারের ব্যতিক্রম ঘটে স্থিতিশীলতার জন্য। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কোনটা দেখবা, বোর্ড পরীক্ষা আছে। তো 4টে এমসিকিউ হয়ে গেল। পরে এসে দেখো একটি পরমাণুর ভর বের করে দিয়েছি বুদ্ধি করে, এটা সৃজনশীল হইলো, এমসিকিউ তো হয়ে গেল। প্রচুর এমসিকিউ আছে এখানে। যেটা হবে তার মুখস্থ ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা। আর অ্যাভোগাড্রোর সংখ্যা যদি কোনো ঝামেলা থাকে তাহলে ভাইয়ার বেসিক ক্লাসটা দেখবা ইউটিউবে দেওয়া আছে, এই ইউটিউবেই দেওয়া আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? আপেক্ষিক ভর বের করার ব্যাপারও বললাম, এমসিকিউ বললাম, সৃজনশীলও বললাম, ঠিক আছে? কিন্তু তোমাকে আরেকটা
ব্যাপার বলতে পারে, নিউট্রন সংখ্যা নির্ণয় নিয়ে প্রশ্ন করতে পারে, ইলেকট্রন সংখ্যা নির্ণয় নিয়ে প্রশ্ন করতে পারে, যোজন ইলেকট্রন বলতে পারে, যোজ্যতা ইলেকট্রন চাইতে পারে। এগুলো নিয়ে সত্যি আমি এই 3 নম্বর অধ্যায়ে কথা বলবো না, তার কারণ হচ্ছে বেসিক যে 2টা ক্লাস আমি নিয়েছি অলরেডি এর আগে, তোমরা দেখেছিলা, অনেক উপস্থিত ছিলা, বা মিস করে ফেললে ইউটিউবে দেখো ক্লাসটা দেওয়া আছে, আগের ক্লাসগুলো একটু দেখে নাও বেসিকটা, তাহলে তোমার এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীলের কমপ্লিটলি একটা প্রিপারেশন হবে। আমি ভরসা রাখছি ইনশাআল্লাহ। তুমি কনফিডেন্ট নিয়ে এই 3 টাইপের সৃজনশীল করো। এই 3 টাইপের মধ্যে আমার আজকে ক্লাসের কথাবার্তার মধ্যে বেসিক আগের 2টা ক্লাসের মধ্যে যা যা টপিকস মিল পাবা ওই এমসি গুলো কমপ্লিট করো, ইনশাআল্লাহ তুমি কমন পাবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।